আমি আর লেট করতে চাই না ভাই, আমি খুবই এক্সাইটেড, এটা আমার ডাবল ভালোবাসা। ইনশাল্লাহ এইবার ঈদে শুধু দেশেই নয়, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ নতুন এক রেকর্ড গড়বে। সাকিব আমার সম্পর্কে হাজবেন্ড, সেদিক থেকে অবশ্যই তার চেয়ে আমি অনেকটাই ছোট, কারণ স্বামীর স্থান অনেক ঊর্ধ্বে। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি একজন অপু বিশ্বাস কাজ করতে চাচ্ছি, তো আমার তার আইডেন্টিফিকেশনের দরকার নেই। আমাকে 8 বছর আমরা বিয়ে করেছি, কেউ জানেও নি। আমরা সিনেমা করেছি একদম দুষ্টুর ভাবে। মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের যেন জল্পনা কল্পনা কোনো শেষই হচ্ছে না। তবে কি এবার সর্বশেষ তাদের জল্পনা কল্পনার শেষ অবনতি ঘটতেছে? তাহলে কি তারা নতুনভাবে দ্বিতীয় বিবাহ করতেছেন? এই নিয়ে কিন্তু তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে বিষয়টা একদম ক্লিয়ারলি শুনে আসি। কেন আসবে? আমাদের কিছু তো ল্যাকিংস ছিলই, কিন্তু আমি আর সে পিছু কথাই বলতে চাই না, যেটা হয়ে গেছে। বাট এখন যেহেতু সুসময় আসছে, এখন সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, প্রচারণা থেকে শুরু করে এভরিথিং। তো আমি চাই এই সুসময়ের সময়টা যেন চলমান থাকে। কাজের ব্যস্ততা অনেক বেশি বলছিলেন, এখন সবচেয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে কি নিয়ে? প্রথমেই আমার সিনেমা নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। লাল শাড়ি শুরু করব অক্টোবরের 1 থেকে 20 তারিখ পর্যন্ত, নভেম্বরের 1 থেকে 20 তারিখ পর্যন্ত। আর তাছাড়া আমার 2টো সিনেমা সাইন করা আছে, এটা হয়তো বা সামনে বছরে শুরু করব, খুব সম্ভবত একদম ফার্স্ট মান্থেই শুরু করে দেব। আর হচ্ছে সাথে সাথে আমি বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডারও হয়েছি, আমাদের ওপেনিং ফটোশুট এগুলো তো চলছে। ওভারঅল মিলে ব্যস্ততায় আছি এবং ব্যস্ততা বাড়ছেও। এত ব্যস্ততার মধ্যে ছেলেকে সময় দিতে ওরে বাবা, সমস্যা হয়ে ছেলেকে যায় না? না না না, আমার ব্যস্ততার একটা লিমিটেশন টাইম আছে, যেমন সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত, এরপর আমি সন্তানের সাথে। কারণ আমার ছেলে 7:30টায় স্কুলে যায়, স্কুল থেকে ব্যাক করে 3:30টায়, সো তারও টাইম নাই। তো ওই জায়গা থেকে মা ছেলে মেলে প্রচন্ড, এখন যেটা আমাদের উপর বাংলায় আছে, আমরা যে কোনো ক্যারেক্টার প্লে করার আগে বা যে কোনো আর্টিস্টকে আমরা একটা সিনেমায় নেবার আগে আমরা কিন্তু তাদেরকে এক ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়, যেটা থেকে হয় কি যে প্রপার যে আমরা চাচ্ছি সেটা কিন্তু বুঝে শুনে সে ক্যামেরার সামনে আসে। তো এইটাকে আমি ইনস্টিটিউট বলবো, যেটা আমাদের আসলে বাংলাদেশে আমার অনেক বুদ্ধিমান বোদ্ধারা আছেন, গুরুজন ব্যক্তিরা আছেন, তারা আমার থেকে খুব ভালো এক্সপ্লেন করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম একটা ইনস্টিটিউট যদি করা হয়, আমরা যারা সিনিয়ররা কাজ করেছি, আমাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করব, তাদের কিছু আমাদের সাথে শেয়ার করবো, এইরকম যদি একটা সিচুয়েশন করে দেওয়া হয়, আমার মনে হয় খুবই ভালো হয়। আপনার যদি বর্তমান কাজ নিয়ে একটু, যেহেতু অভিষেকের কথা বললাম, নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য মাঝে কিছুটা বিরতি ছিল, ব্যক্তিগত জীবন কেমন চলছে, সবকিছু মিলে যদি চিন্তাধারা একরকম হওয়া দরকার, আমার না বলে আমাদের বলা দরকার। এবং ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই কৃষ্টি কালচারটা কিন্তু আমাদের দেশকে প্রেজেন্ট করে, এটা কিন্তু একটা বিশাল বড় একটা সেক্টর। এবং আমি মনে করব যে কোভিডের সময় যারা ঘরবন্দি ছিলেন, আমার মনে হয় যে কেউ টিভি থেকে কেউ চোখ ফেরায়নি। টিভিতে ডেফিনেটলি কোনো না কোনো পুরনো নাটক, পুরনো সিনেমা, পুরনো গান, তার মানে কি এই সংস্কৃতি কালচার কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো এটা কিন্তু চলমান থাকবে। তো সুতরাং সে জায়গা থেকে আমাদের সকলকে একত্র হয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা আরো শক্ত হাত করে আরো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। বাংলা চলচ্চিত্র মানুষ দেখে না, দর্শক নেই, এই অভিযোগটা তো মনে হয় গত 2 ঈদে একদম ভেঙে দিয়েছে। কিন্তু আসলে যারা আসলে এই অভিযোগটা করে, ল্যাকিংসটা আসলে আপনার কাছে কি মনে হয়? আসলে কি গল্পের অভাব ছিল, নাকি একঘেয়েমি কিছু কাজ, কিংবা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে নেতিবাচক কিছু ঢুকে যাওয়া? একজন শিল্পীর জায়গা থেকে, অভিজ্ঞতার জার্নি থেকে কি বলবেন? প্রথমেই বলবো যে ল্যাকিংস তো ছিলই, না হলে কেন ডিস্টেন্স তৈরি হবে দর্শকদের কাছ থেকে। আত্মার টানটাও থাকা দরকার একটা, মানে আমি একটা সিনেমার দর্শক যে আমার কাছে অবধি নিয়ে আসবো, ওটা আত্মার টান থাকতে হবে, যে আমি দর্শককে দেখাবই, ওই চিন্তা থাকতে হবে। সেটা হচ্ছে
আমি বলবো যে প্রচারণা, শিল্পীদের ওই প্রচারণাটা থাকতে হবে, ওই ডাক থাকতে হবে। যেমন বাচ্চা না কাঁদলে মাও কিন্তু কখনো খাওয়ায় না, ঠিক ওই রকম আমি যদি দর্শকদেরকে না বলে আপনারা আসুন সিনেমা হলে সিনেমা দেখুন, গল্পটার প্রতি আগ্রহ না জন্মায়, তাহলে দর্শক প্রশ্ন করি যে ব্যক্তিগত জীবন এখন কেমন কাটছে এবং পরবর্তীতে ব্যক্তিগত জীবন থেকে কাজে এখন কাজের প্রচন্ড প্রেসার যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে আমার মানে কাজ এবং ব্যক্তিগত মিলে বলতে পারেন। আর সাথে আমার একটা পুচকা আছে, পুচকার সাথেও তো আমার ফ্রেন্ড আর কি, তো সবকিছু মিলে খুব সুন্দর একটা সময় যাচ্ছে। আর ভবিষ্যতে আসলে ভবিষ্যৎ বলে কখনো ভবিষ্যৎ আমি দেখিনি যে আসলে ওই লক্ষ্যে পৌঁছে যায়। আমি মনে করি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তো আমি পরিশ্রম করে যাব। আর আমার ইচ্ছা ইন্ডাস্ট্রির স্বার্থে যা যা করা দরকার, যেমন আমি 2016 আমার ব্যক্তিগত মানে আমার বেবির কারণে আমি একদম পিছিয়ে গেলাম। আবার জাস্ট কোভিডের 2 বছরের মাঝখানে যখন প্রথম আপনার হচ্ছে গিয়ে চলচ্চিত্র শুরু করা হলো, আমার মনে আছে রোজার পরপরই একটি সিনেমা আমি শুরু করেছিলাম এফডিসিতে 5টা সেট ফেলে, এবং ডিরেক্টরকে আমি বলেছিলাম যে ভাইয়া আমি আপনার থেকে আমার রেমুনারেশন থেকে আরো মিনিমাম 50% টাকা আমি নেব না। আমার রেমুনারেশন কেন নেব না জানেন? ওই টাকাটা আপনি কিন্তু আমাকে এফডিসিতে সেট বানিয়ে দিবেন, কারণ করোনার সময় তো আমরা বসে গিয়েছিলাম, কিন্তু তারপরেও যে সিনেমাগুলো হয়েছিল মানে 2016 পরের গল্পগুলো আমি বলছি, তখন কিন্তু এফডিসিতে কাজ হতো না, কোথায় কোথায় জানি কাজ হতো। এফডিসি হচ্ছে আমাদের কি বলবো, আমার কাছে মন্দির মসজিদ, একটা স্কুল, একটা পাঠশালা, তো সেইখানে হবে না। তখন অন্ধকার, আমাদের একটা ঝর্ণা স্পট একটা জায়গা আছে, আপনারা অনেকে হয়তো বা জানেন, ঝর্ণা স্পটে গেলে না ভয় লাগতো, মনে হয় ভূত বেরোবে, সাপ বেরোবে, কিছু বেরোবে এইরকম। তো আমি ওনাকে ডেকে বললাম যে আমার রেমুনারেশনে এটা লেখেন, উনি লিখলেন। আমি বললাম 50% আমি নিব না। কি বলো হিরোইন? আমি বললাম হ্যাঁ, এই জন্য নিব না, আপনি আমাকে এফডিসিতে কথা দেন আপনি 5টা সেট ফেলবেন। উনি তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমার রেমুনারেশন নিও, বাট আমি কথা দিলাম, আমি না আমি টাকা হাতে ধরবই না, বাট আমাকে কথা দিতে হবে আপনি 5টা সেট ফেলবেন। এবং ওই একটি সিনেমার 5টা সেট এফডিসিতে 5টা স্পটে ফেললেন। 5টা স্পটে ফেলার পর যেটা হলো, আপনাদের মতো এরকম সমস্ত সাংবাদিকদের একদিন মনে হয়েছে মেলা লেগে গেল, এবং আমি সবাইকে বলছি যে দেখো এটা সিনেমার কাজ না, এটা মনে করো আমাদের ইন্ডাস্ট্রি একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই এখানে পদধূলি দিবা, আমি তোমাদের চায়ের ব্যবস্থা রাখবো, বেশি পারবো না। সবাই আসছে প্রত্যেক দিন, তো প্রায় 15 দিন আমার ওখানে শুটিং চলমান হলো। 15টা দিন মনে হলো যে একটা ঈদের দিন লেগে গেছে, মনে হচ্ছে রোজা চলছে এরকম করে। প্রেম প্রীতির বন্ধন সিনেমার কথা বলছি। এখন তো এফডিসিতে আমরাও যখন যাই তখন দেখা যায় যে আগে যে ফ্লোর গুলোতে এত বেশি আমরা একটা ক্যামেরা সেট করলে 2-3টা সেট মনে হয় আমরা একই সাথে ক্যামেরায় পেতাম, এখন মনে হয় সেই জায়গাটুকু আমরা দেখি না। এই যে এফডিসির মাঝে আমরা দেখেছি চলচ্চিত্র সমিতির নির্বাচন নিয়ে এত কিছু হলো, দুই পক্ষের কাদা ছোড়াছড়ি, তারপর হয়তোবা কিছু বলতে চাই, আমি অবশ্যই নির্বাচন নিয়ে আমি কথা বলছি না। ক্যাবিনেটের মানুষও নই, আমি একজন শিল্পী। আমি যেটা বলছিলাম, এরপরে আমার ওই সিনেমার একটা গান করা হলো, সেই গানে আমি ওনাকে বললাম যে আমি আমার প্রযোজককে আমি ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে, যে উনিও চেয়েছেন ইন্ডাস্ট্রিটা সুন্দরভাবে সাজুক, কারণ একার মাধ্যমে কিন্তু কখনোই সম্ভব হয় না। তবে হ্যাঁ, চিন্তা শক্তি থাকতে হয়, ইচ্ছা শক্তি থাকতে হয়, যেটা আমার ছিল, বা আমার প্রযোজক আমাকে সে সাপোর্টটা দিয়েছে। ঝর্ণা স্পটটাকে আমি একটা গানের ছোট্ট একটা পার্টের জন্য পুরোটা আমি কালার করিয়েছি। কালার করে আমি বললাম যে হ্যাঁ এখন আমি শুট করব। এখন কি হলো, এফডিসিতে গেলে না একটা কালারফুল ভাব আসে, ওই অন্ধকার ভয় ওই ইয়েটা থাকে না। তো আসলে কিন্তু এইভাবেই চলচ্চিত্র কিন্তু আজকে আবার গুটি করে লাস্ট 1 বছরে কিন্তু একটা ভালো অবস্থান দাঁড় করিয়েছে নিজেকে। সামনের দিনগুলোতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আরো ভালো অবস্থানে দেখতে আপনার কাছে কি মনে হয়? একজন শিল্পী শুধুমাত্র দায়বদ্ধতার জায়গা শুধু একজন শিল্পীরই থাকে কিনা?
সংশ্লিষ্টদের আসলে কি করা আমি সে কথাই বলছি, সেই জায়গা থেকে আসলে কি বলবেন ইচ্ছা শক্তিটা আমরা যারা সিনিয়ররা কাজ করছি, এখনো চলমান কাজ করছি, আমাদের সকলের একতা হওয়া দরকার।